গল্পের শুরুতে আমরা দেখি একটি রাশিয়ান ফ্যাসিলিটি থেকে 15 কেজি প্লুটন চুরি হয়ে গেছে। তাদের ধারণা ছিল সন্ত্রাসীরা এটা ব্যবহার করবে একটি নিউক্লিয়ার অস্ত্র বানানোর জন্য। যদি তাদের হাতে একটি নিউক্লিয়ার ট্রিগার আর এমন একজন বিজ্ঞানী থাকে যে সেটাকে জোড়া লাগাতে পারে, তাহলে তারা যে কোনো জায়গায় এটি বানিয়ে একটি বড় নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে পারে। তাদের বিশ্বাস ছিল এই প্লুটোনিয়াম ইরানি সন্ত্রাসীদের কাছে যাচ্ছে, যারা চায় না যে ইরান ও আমেরিকার মধ্যে কোনো ধরনের শান্তি চুক্তি হোক। আরও তথ্য জানার জন্য তারা ইরানি দূতাবাসে যায়, কিন্তু সেখান থেকেও তারা কোনো সাহায্য পায় না। এরপর আমরা মাইক নামের এক ছেলেকে দেখি, যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে স্পেনে ছুটি কাটাতে এসেছে। দুজন সেখানে তাদের একান্ত মুহূর্তগুলো ফোনে রেকর্ড করছে, কারণ আজকের দিনটা তাদের জন্য খুব বিশেষ। সে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেয়। ক্যাটরিনা খুব খুশি হয় এবং সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এই খুশিতে মাইক তাদের এঙ্গেজমেন্ট উদযাপন করতে একটি ড্রিঙ্ক নিতে চায়, কিন্তু সে যখন ড্রিঙ্ক নিচ্ছিল তখন কিছু সন্ত্রাসী নৌকা থেকে নেমে সেখানে উপস্থিত মানুষের উপর গুলি চালাতে শুরু করে। মাইক দৌড়ে ক্যাটরিনার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে সেও গুলিবিদ্ধ হয়। তার পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। তখন সে ক্যাটরিনাকে দেখে। মাইক তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এক সন্ত্রাসী তার চোখের সামনে ক্যাটরিনাকে গুলি করে। নিজের শেষ মুহূর্তে সে শুধু মাইককেই মনে করছিল, কিন্তু নির্মম লোকগুলো তাকে টেনে মাটিতে ফেলে দেয় এবং একজন আবার তাকে গুলি করে। তারপর মাইকের চোখের সামনে সে মারা যায়। এই সন্ত্রাসী হামলায় ক্যাটরিনা সহ অনেক নিরীহ মানুষ মারা যায়। সেই এক মুহূর্ত মাইকের জীবন চিরদিনের জন্য বদলে দেয়। এর 18 মাস পরে আমরা আবার মাইককে দেখি, যে এখনো বেঁচে আছে। গুলিবিদ্ধদের মধ্যে সে একমাত্র মানুষ ছিল যে বেঁচে যায়, কিন্তু তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই সব কিছুর জন্য সে নিজেকেই দায়ী করে। ক্যাটরিনাকে বাঁচাতে সে কিছুই করতে পারেনি, তবে মাইক বসে থাকার মানুষ ছিল না। ক্যাটরিনার মৃত্যুর প্রতিশোধ নিতে সে লড়াই করা এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয়। এখন সে এতটাই বিপজ্জনক যে সে একাই পুরো গ্যাংকে শেষ করে দিতে পারে। কিন্তু সমস্যা ছিল তার শত্রুরা তার দেশে ছিল না। সেদিন সমুদ্র তটে আক্রমণ করা সন্ত্রাসীরা ইরাক থেকে এসেছিল। সেখানে যেতে হলে তাকে বড় পরিকল্পনা করতে হবে। জিহাদি দলের মধ্যে ঢোকার জন্য সে প্রতিদিন নিজেকে প্রস্তুত করতে থাকে। ইসলাম ও জিহাদের বই সে এতটাই পড়েছিল যে তাকে দেখে কেউ বুঝতেই পারবে না সে আসলে জিহাদি নয়। প্রতি রাতে একটি গোপন আইপি ঠিকানা থেকে সে এই সন্ত্রাসীদের সাথে উর্দু ও আরবি ভাষায় কথা বলত। সে তাদের বিশ্বাস করায় যে সেও তাদের মতো হতে চায় এবং তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, যাদের আমেরিকানরা মেরে ফেলেছে। তারপর তাকে একটি ভিডিও পাঠানো হয়। মাইক যখন সেটা চালু করে তখন সে দেখে কিছু আমেরিকান সৈন্য ইরাকের সাধারণ মানুষকে হত্যা করছে। এই ভিডিও ব্যবহার করে তাদের নেতা আল মাসুর নতুন সন্ত্রাসীদের দলে ভিড়াত। আর এই সেই মানুষ যে ক্যাটরিনাকে শেষ গুলি মেরেছিল। কয়েক মাস কথা বলার পর অবশেষে মাইকের তাদের সাথে দেখা করার সুযোগ হয়। মাইক তাদের নির্দেশ মেনে লিবিয়ায় পৌঁছে যায়। সেখানে কিছু লোক তাকে এক ব্যক্তির কাছে নিয়ে যায়। তারা তার চশমা ও ব্যাগ খুলিয়ে তাকে ভালোভাবে তল্লাশি করে, যেন নিশ্চিত হওয়া যায় যে সে কোনো গুপ্তচর নয়। এরপর তাকে আল মাসুরের সামনে আনা হয়। আল মাসুর তাকে ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন করে যা শুধু একজন সত্যিকারের মুসলমানই জানে, কিন্তু মাইক তার সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। সে বলে, আমি আত্মত্যাগ করতে প্রস্তুত। আপনার বিশ্বাস জিততে আমাকে কি করতে হবে? আল মাসুর কিছুক্ষণ ভাবতে থাকে। এর মধ্যে মাইক একটি ছোট্ট ব্লেড দিয়ে তার হাতে বাঁধা টেপ কাটতে শুরু করে, কিন্তু সে তাকে মারার আগেই হঠাৎ কেউ আল মাসুরের মাথায় গুলি করে এবং সে সাথে সাথেই মারা যায়। অল্প সময়ের মধ্যেই মার্কিন বাহিনী আক্রমণ করে বাকি সন্ত্রাসীদেরও মেরে ফেলে। মাইক নিজ হাতে আল মাসুরকে মারতে চেয়েছিল, তাই সে মারা যাওয়ার পরও মাইক তাকে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে, যতক্ষণ না মার্কিন সেনারা তাকে গ্রেপ্তার করে। এর 30 দিন পরে আমরা আবার মাইককে দেখি, যে এখন তার আসল রূপে ফিরে এসেছে। এই 30 দিনে FBI তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে। তখন জানা যায় তার গত 7 মাস ধরে তার উপর নজর রাখছিল। সে যা করতে চেয়েছিল FBI তাকে তা করতে দিয়েছিল, কারণ শুধুমাত্র সেই তাদেরকে আল মাসুরের এত কাছাকাছি নিয়ে গিয়েছিল। তার সাহায্য ছাড়া তারা কখনোই তাকে ধরতে পারত না। এরপর FBI এর ডেপুটি ডিরেক্টর আইরিন নিজে তার সাথে দেখা করতে আসে এবং বলে, আমরা বুঝতে পারছি না তোমার সাথে কি করা উচিত। অনেক মানুষ চায় তুমি যা করেছো তার জন্য তোমাকে জেলে পাঠানো হোক, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমাদের সাথে কাজ করো। সে চেয়েছিল মাইক যেন CIA এর হয়ে কাজ করে। মাইক বলে, আপনার কি মনে হয় না যে 18 মাস আগে আমি ভেবেছিলাম আমার CIA তে যোগ দেওয়া উচিত, কিন্তু আমি ম্যানসুরকে নিজের চেষ্টায় খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি এটা পারবো। আইরিন বুঝতে পারে যে সে এমন মানুষ নয় যে শুধু আদেশ মেনে চলবে, তাই সে তাকে শেষবারের মতো বোঝায় সে তাদের সাথে কাজ করবে, না হলে তাকে জেলে পাঠানো হবে। আইরিন তার বসের কাছে গিয়ে বলে, এই ছেলেটা অসাধারণ। প্রতিশোধের জন্য হলেও সে নিজেকে যেভাবে ট্রেন করেছে আমরা কাউকে এভাবে ট্রেন করতে পারিনি।
কিন্তু তার বস বলে সমস্যা হলে সে কারোর কাছে কথা শুনে না, সবার সঙ্গে তর্ক করে। তার কথা শুনে ডিরেক্টর তাকে একটি সুযোগ দিতে রাজি হয়, তবে তাকে টিমে নেওয়া হবে কি না সেটা তার হাতে ছিল না। আরেকজন মানুষ আছে যার সামনে তাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং সে তাকে দ্বিতীয় সুযোগ দেবে না। এরপর আমরা সেই মানুষটিকেই দেখি যে সিআই এর সেরা অফিসারদের ট্রেনিং দেয়। তার নাম হার্লি। মাইকের চোখ বেঁধে তাকে শহর থেকে দূরে নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে তার পরবর্তী মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম সাক্ষাতেই হার্লি মাইকের সাথে ভালো ব্যবহার করে না। সে বলে আমার দিকে তাকিয়ে কথা বলবে, আর যখন কথা বলবে তখন আমাকে স্যার বলে ডাকবে। হার্লি জানতে চায় সে এখানে কেন এসেছে। কারণটা না জানলে তার মতো ছেলেরা তার ট্রেনিং এ একদিনও টিকতে পারবে না। কিন্তু মাইক তার অতীতের গল্প বলে সময় নষ্ট করতে চায় না। সে বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আমার সাথে লড়াই করে দেখুন। 20 সেকেন্ডের মধ্যে বুঝে যাবেন আমি আপনার সিলেকশন প্রসেসের যোগ্য কি না। হার্লি এমন লোকদের আত্মবিশ্বাস ভাঙতে খুব ভালো লাগে, তাই সে দেরি না করে তাকে মাঠে নিয়ে যায়। এখন দুজন মুখোমুখি দাঁড়িয়ে হার্লি বলে আমাকে মারো। মাইক আক্রমণ করতেই হার্লি এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দেয় এবং তার গলায় ছুরি ধরে। আর একবার আঘাত করলেই মাইক সেখানেই মারা যেত। এতে পরিষ্কার বোঝা যায় যে সে হার্লির চেয়ে ভালো নয়। কিন্তু এখন দেখার বিষয় ছিল যে সে এখানে থাকা অন্যদের মধ্যে সেরা কিনা। এটা জানার জন্য হার্লি তার সাথে ভিক্টরের লড়াই করায়। ভিক্টর ছুরি দিয়ে আঘাত করতেই মাইক ব্লেডটাই ধরে ফেলে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। দুজনের মধ্যে তীব্র লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত মাইক জিতে যায়। এরপর তাদের আরো ট্রেনিং দেওয়ার জন্য সবাইকে একটি বিশেষ চশমা এবং বিদ্যুৎ শক দেওয়া জ্যাকেট পরানো হয়। চশমার ভেতরে তাদের কিছু মানুষের মুখ দেখানো হয়। হার্লি বলে এইসব মুখ মনে রাখতে হবে, এরা সবাই তাদের টার্গেট, যারা যে কোনো সময় এবং যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। যদি তারা তোমাকে গুলি করে তাহলে তোমাকে শক্তিশালী বৈদ্যুতিক শক দেওয়া হবে, আর যদি তুমি টার্গেটকে মারতে গিয়ে কোনো সাধারণ মানুষকে মেরে ফেলো তাহলে আরো বড় শক লাগবে। নিয়ম বলার পর ট্রেনিং শুরু হয়। তাদের টার্গেটদের ভার্চুয়াল মুখ দেখানো হয়। যতবার তারা গুলিবিদ্ধ হয় ততবার তাদের বিদ্যুৎ শক দেওয়া হয়। এই শক এত শক্তিশালী ছিল যে অনেকেই মাঝপথেই ট্রেনিং ছেড়ে দেয়। মাইকও অনেক শক খায়, কিন্তু অন্যদের মতো হার মানে না। সে কতটা সহ্য করতে পারে তা দেখার জন্য হার্লি ইচ্ছা করে সে টার্গেটদের মধ্যে আল মাসুরকে যোগ করে দেয়, আর সেখানেই ধরা পড়ে মাইকের দুর্বলতা। তার মুখ দেখা মাত্র মাইক অন্য সব টার্গেট ছেড়ে শুধু তাকেই মারতে থাকে। এই সময় সে অনেক শক খায়, তবুও থামে না। সে মারা যাওয়ার আগে পরীক্ষাটি থামিয়ে দেওয়া হয়। অন্যদিকে এফবিআই জানতে পারে যে একটি রাশিয়ান ফ্যাসিলিটি থেকে 15 কেজি প্লুটন চুরি হয়েছে। তাদের ধারণা ছিল সন্ত্রাসীরা এটি ব্যবহার করে নিউক্লিয়ার অস্ত্র বানাতে পারে। তথ্য পাওয়ার জন্য তারা ইরানি দূতাবাসে যায়, কিন্তু সেখান থেকেও কোনো সাহায্য পায় না। এরই মধ্যে পোল্যান্ডে সেই চুরি হওয়া প্লুটোনিয়াম বিক্রি করার প্রস্তুতি চলছিল। এখানে আমরা একজন আমেরিকান লোককে দেখি যে তাদের কাছ থেকে সেই প্লুটোনিয়াম কিনতে এসেছে, কিন্তু তাদের চুক্তি শেষ হওয়ার আগেই সেখানে কয়েকজন পুলিশ এসে পড়ে। তারা সেই আমেরিকানকে তার ভ্যান গাড়িটি পাস করতে বলে, কিন্তু তার কথা বলার ধরন দেখে তাদের সন্দেহ হয়। তাই পুলিশ তার ভ্যান তল্লাশি করতে শুরু করে। পুলিশের সন্দেহ হয়ে গিয়েছিল, তাই তারা ভ্যান তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। একটি ভ্যানে এত মানুষ দেখে তারা দ্রুত ব্যাকআপ ডেকে নেয়, কিন্তু তখনই সেই আমেরিকান লোকটি সবাইকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। গুলির শব্দে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই সুযোগে সে 15 কেজি প্লুটোনিয়াম নিয়ে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যায়। পালানোর সময় সেই আমেরিকান লোকটি সিসিটিভিতে ধরা পড়েছিল, কিন্তু তার আসল পরিচয় তখনও জানা যায়নি। হার্লি যখন তাকে খবরের মধ্যে দেখল তখন তার মুখটা কিছুটা পরিচিত মনে হলো। এরপর হার্লি আইরিনের কাছে গিয়ে তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলল, ভালো করে এই মুখটা দেখো, তোমার কি এটা পরিচিত মনে হচ্ছে না? কিন্তু আইরিন বলল এটা সে হতে পারে না, তাকে তো কয়েক বছর আগে ড্রোন স্ট্রাইকে মারা হয়েছে। তবে হার্লির পুরো বিশ্বাস ছিল যে এটাই সেই মানুষ, কারণ সিআইএ কখনো তার লাশ খুঁজে পায়নি। পরে জানা যায় যে লোকটি প্লুটোনিয়াম চুরি করে পালিয়েছিল। সে একসময় সিআইএ এর জন্য কাজ করত এবং তাকে হার্লি ট্রেনিং দিয়েছিল, কিন্তু পরে সে নিজের দেশকে বিশ্বাসঘাতকতা করে একজন ভাড়াটে যোদ্ধা হয়ে যায়। যারা তাকে দেখেছে তারা তাকে ঘোস্ট নামে চেনে। সে শুধু টাকার জন্য কাজ করে। হার্লি বুঝে যায় যদি সে এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আইরিন জানতে পারে যে ইস্তানবুলের এক অস্ত্র ব্যবসায়ী কয়েকদিন আগে রাশিয়া থেকে একটি নিউক্লিয়ার ট্রিগার কিনেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না, নিশ্চয়ই সে এটা ঘোস্টকে বিক্রি করতে যাচ্ছিল। এরপর হার্লি মাইকের কাছে যায়, কারণ তাকে আরেকটি শেষ শিক্ষা দেওয়ার জরুরি ছিল। সে ইচ্ছে করে মাইকের সামনে ক্যাটরিনার সেই ভিডিও চালিয়ে দেয় যেটা মাইক সেদিন নিজের ফোনে রেকর্ড করেছিল। মাইক তাকে ভিডিও বন্ধ করতে বলে, কিন্তু হার্লি উল্টে ভলিউম বাড়িয়ে দেয়। এতে মাইকের রাগ বেড়ে যায় এবং সে হার্লির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হার্লি একটি কেবল দিয়ে তার গলা চেপে ধরে এবং বলে তুমি বড় ভুল করছো, তোমার আবেগ তোমার সিদ্ধান্তের মাঝে এসে পড়েছে। ভবিষ্যতে কখনো আবেগকে ব্যক্তিগত হতে দিও না, না হলে প্রাণ হারাবে। মাইক তার কথা ভালোভাবে বুঝতে পারে। এরপর তাকেও মিশনের অংশ করা হয়। পরের দিন তারা তিনজন ইস্তানবুলে যায়, যেখানে তাদের সাথে আনিকা নামে আরেকজন সিআইএ এজেন্ট দেখা করে যে এই মিশনে তাদের সাহায্য করবে। তারা সেই অস্ত্র ব্যবসায়ীর পিছু নেয় এবং দেখে যে হোটেলে ঢোকার আগে
সে কারোর সাথে কথা বলছিল। হার্লি তাদের অপেক্ষা করতে বলে, কিন্তু মাইক তার নির্দেশ মানে না এবং খুব চতুরভাবে সে অন্য লোকটির ফোন চুরি করে ফেলে। ফোনটি হ্যাক করার পর তারা জানতে পারে যে পরের দিন একটি রেস্টুরেন্টে সেই অস্ত্র ব্যবসায়ী কাউকে নিউক্লিয়ার ট্রিগার দিতে যাচ্ছে। পরের দিন তারা রেস্টুরেন্টের বাইরে অস্ত্র ব্যবসায়ীর আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আসার পর তারা দেখে তার সাথে কিছু পুলিশ লোকেও আছে। তাদের সরানো ছাড়া এই মিশন সম্পন্ন করা সম্ভব নয়। তাই হার্লি চুপি চুপি তাদের একজনকে ধরে ফেলে এবং বলে তার সঙ্গীদের জানাতে যে এখান থেকে কিছু দূরে একটি বোমা বিস্ফোরণ হয়েছে। সে ঠিক তাই করে, ফলে সেখান থেকে সব অফিসার সেই জায়গায় চলে যায়। রাস্তা পরিষ্কার হওয়ার পর ভিক্টর, যে এই মিশনে নেতৃত্ব দিচ্ছিল, প্রথমে রেস্টুরেন্টে ঢোকে। তার পেছনে পেছনে মাইকও ঢুকে পড়ে। সেখানেই আমরা ঘোস্টকে দেখি, যে সেই অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে নিউক্লিয়ার ট্রিগার নিতে এসেছিল। তারা কথা বলছিল। ঠিক তখনই তার চোখ ভিক্টরের উপর পড়ে। সে দেরি না করে একটি ছুরি তুলে ভিক্টরকে আঘাত করে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে মাইকের ভাবার সময়ও থাকেনি। ভিক্টর মারা গেছে বুঝতেই হার্লি মিশন বাতিল করে দেয় এবং দ্রুত ফিরে আসতে বলে, কিন্তু এটা ছিল তাদের ধরার শেষ সুযোগ। তাই মাইক আবারও আদেশ অমান্য করে সেই অস্ত্র ব্যবসায়ীর পিছু নেয়। ঘন্টার পর ঘন্টা তাকে অনুসরণ করার পর অবশেষে সে একটি বিল্ডিং এর কাছে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢুকতেই পোষা কুকুরগুলো তার উপর আক্রমণ করে। তাদের থেকে বাঁচতে সে একটি গাড়ির ভেতর লুকিয়ে পড়ে। কুকুরগুলোকে সামলে নিয়ে মাইক চুপি চুপি সেই অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে। সে খুব সতর্কভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ এক মহিলা তাকে দেখে ফেলে। শব্দ শুনে গার্ডরা ভেতরে চলে আসে এবং তারপর তার উপর গুলি চালাতে শুরু করে। মাইক এক গার্ডের সাথে লড়াই করে তাকে মেরে ফেলে এবং সেই অস্ত্র ব্যবসায়ীর কাছে পৌঁছে যায়। লোকটি মাইকের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু মাইক কোনো দয়া না দেখিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। সে তার মিশন সম্পন্ন করেছিল, তবুও হার্লি তার উপর খুব রেগে যায়, কারণ সে তার সরাসরি আদেশ অমান্য করেছিল। অস্ত্র ব্যবসায়ী ল্যাপটপ হ্যাক করে তারা জানতে পারে যে তাদের সন্দেহ ঠিক ছিল। ঘোস্ট আসলে হার্লিটি ট্রেন করা একজন সৈনিক, যে এখন তাদের ধ্বংস করতে চায়। তার কাছে ইতিমধ্যেই নিউক্লিয়ার ট্রিগার আছে। এখন তার শুধু একজন সায়েন্টিস্ট দরকার, যে প্লুটোনিয়াম এবং ট্রিগারকে একসাথে জুড়ে দিতে পারবে। এরপর তারা সবাই রোমে যায়, যেখানে সেই সায়েন্টিস্ট টাকা নিতে আসবে। অন্যদিকে আমরা কিছু ইরানি লোককে দেখি যারা ঘোস্টের সাথে দেখা করতে আসে। এই লোকেরাই তাকে প্লুটোনিয়াম চুরি করে একটি নিউক্লিয়ার বোমা বানানোর কাজ দিয়েছিল, যাতে আমেরিকায় আতঙ্ক ছড়ানো যায়। তারা ঘোস্টের কাজ দেখে খুবই মুগ্ধ হয়, কিন্তু তারা জানতো না যে ঘোস্টের আসল উদ্দেশ্য অন্য কিছু। পরের দিন হার্লি ও তার দল একটি হোটেলের বাইরে বসে তাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছিল। আনিকা জানায় যে লেনদেন হয়ে গেছে এবং সায়েন্টিস্ট যে কোনো সময় হোটেল থেকে বেরিয়ে আসবে। এরপর মাইক হোটেল থেকে বের হওয়ার প্রতিটি মানুষের ছবি তুলতে থাকে। অবশেষে তারা সেই মানুষটিকে খুঁজে পায় যাকে তারা খুঁজছিল। তারা দ্রুত তার গাড়ির পিছু নেয় এবং একটি হোটেলে পৌঁছায়, যেখানে সেই সায়েন্টিস্ট সেদিন রাত কাটাবে। তারা তার পাশের ঘরেই একটি রুম বুক করে এবং তার প্রতিটি গতিবিধির উপর নজর রাখতে শুরু করে। তাদের মিশন ছিল সেই সায়েন্টিস্টকে ধরে ফেলা এবং পথে আসা সব বাধা সরিয়ে দেওয়া। হার্লি তাদের প্রতি 10 মিনিটে আপডেট দিতে বলে। আনিকা একটি সুইচ বোর্ডে একটি গুপ্ত ক্যামেরা বসিয়ে দেয়, যাতে তারা তার প্রতিটি কাজ দেখতে পারে। সে বিজ্ঞানী আরামে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাইক 1 সেকেন্ডের জন্য তার উপর থেকে চোখ সরায় না। আনিকা তার কাছে এসে বলে, আমি বুঝতে পারি নিজের কাছের মানুষকে হারালে কেমন লাগে। সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু মাইকের পুরো মনোযোগ ছিল শুধুমাত্র টার্গেটের উপর। তারা কথা বলছিল। ঠিক তখনই ঘোস্ট তাদের স্পাই ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। এরই মধ্যে একজন লোক তাদের মারার চেষ্টা করে এবং আরেকজন আনিকার মাথায় বন্দুক ধরে। ঘোস্ট আগে থেকেই সব জানতো। সে তাদের কাছে হার্লি কোথায় জানতে চায়, কিন্তু দুজনে কেউই মুখ খোলে না। এদিকে হার্লি যখন 10 মিনিটের মধ্যে কোনো সিগন্যাল পায় না, তখন সে বুঝে যায় যে কোনো একটা সমস্যা হয়েছে। ঘোস্ট তাদের মারতে যাচ্ছিল। ঠিক তখনই হার্লি সময় মতো সেখানে পৌঁছে যায়। তারা সবাইকে মেরে ফেলে, কিন্তু ঘোস্ট আবারও তাদের হাত থেকে পালিয়ে যায়। ভাগ্যক্রমে তারা সেই বিজ্ঞানীকে ধরে ফেলতে পারে। তারা তাকে হোটেল থেকে দূরে নিয়ে যায় এবং হার্লি তার গায়ে পেট্রোল ঢেলে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই সময় মাইক জিজ্ঞেস করে, ওই লোকটা কে ছিল আর সে কেন আপনার পেছনে লেগেছে? কিন্তু হার্লি তখন তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মুডে ছিল না। সে তাকে একটি রুমের চাবি দেয় এবং বলে, আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। মাইক তখনও সেই লোকটার কথা ভাবছিল। ঠিক তখনই আনিকা তাকে বলে, একটু বিশ্রাম নাও, ঘোস্টকে আমরা কাল খুঁজবো। এটা শুনে মাইক হঠাৎ সতর্ক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে তার নাম ঘোস্ট? আনিকা বলে, হার্লি আমাকে বলেছে। কিন্তু মাইক বুঝে যায় যে সে মিথ্যা বলছে। সে সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরে এবং জিজ্ঞেস করে, তুমি কার জন্য কাজ করছো? আনিকা বারবার মিথ্যে কথা বলতে থাকে। তখনই মাইক নিজের পদ্ধতিতে তার কাছ থেকে সত্য বের করতে শুরু করে। সে তার মুখ জলের মধ্যে ডুবিয়ে রাখে এবং সত্যি কথা না বলা পর্যন্ত তাকে ডুবিয়ে রাখে। অবশেষে সে সত্যি বলে। এরপর মাইক তাকে হার্লির কাছে নিয়ে যায়। হার্লি বলে, তুমি ঠিকই বলেছিলে মাইক, একজন ইরানি গুপ্তচরকে ধরা এত সহজ নয়। সে জেনে গেছে যে আনিকা কার সঙ্গে তথ্য শেয়ার করছিল এবং ভাগ্যক্রমে সেই লোকটি ছিল তার ভালো বন্ধু। হার্লি বলে, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি।
আর তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এরপর হার্লি তার সেই ইরানি বন্ধুর সঙ্গে দেখা করতে চায়। সে জানায় আনিকা আমার ভাইজি, আর আমি তাকে তোমার উপর নজর রাখার জন্য পাঠিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম সিআইএ কি করছে। হার্লি জানতে পারে যে এই সবকিছুর পেছনে জেনারেল রস্তমি এবং তাদের ডিফেন্স মিনিস্টার বেহরুজের হাত আছে, কারণ তারা ইরান ও আমেরিকার মধ্যে নিউক্লিয়ার চুক্তিতে মোটেও খুশি নয়। তারাই সে আমেরিকান ভাড়াটে সৈনিককে বেছে নিয়েছে। কিন্তু সে আরও কিছু বলার আগেই ঘোস্ট, যে সেখানেই লুকিয়ে ছিল, তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে হার্লিকে ধরে নিজের আস্তানায় নিয়ে যায় এবং তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করতে থাকে। ঘোস্ট বলে, তোমাকে এভাবে দেখে খুব ভালো লাগছে। সে তার পিঠের দাগগুলো দেখায়, যা ইরানি সন্ত্রাসীদের ভয়ঙ্কর নির্যাতনের কারণে হয়েছিল। ঘোস্ট বলে, তুমি আমাকে বাঁচাতে পারতে হার্লি, কিন্তু তুমি তা করোনি। তুমি আমাকে তাদের হাতে মরার জন্য ছেড়ে দিয়েছিলে। কিন্তু জানো, আমার এই অবস্থার জন্য আমি কখনো তাদের দোষ দিইনি, কারণ তারা তো আমাকে ছেড়ে দিয়েছিল। তুমি ছিলে যে আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু হার্লি তাকে বোঝায় যে কেউ তাকে বিশ্বাসঘাতকতা করেনি। এটা কখনোই ঘটতো না যদি সে আদেশ মেনে চলতো। তুমি তোমার সঙ্গে 10 জন মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছিলে, আর তুমি জানতেই যে আমি এটা কখনো হতে দেব না। এদিকে মাইকও জানতে পারে যে ঘোস্ট হার্লিকে কিডন্যাপ করেছে, কিন্তু এখন এই মিশন ইরানি গোয়েন্দা সংস্থা এবং সিআইএ এর হাতে চলে গেছে। আইরিন তাকে বলে, তোমার কাজ শেষ, এখন তুমি বাড়ি যাচ্ছ। কিন্তু মাইক তো আদেশ মানার লোক নয়। সে তাদের ট্র্যাকার চুরি করে এবং যে ইরানি অফিসাররা আনিকাকে নিয়ে যাচ্ছিল তাদের মেরে ফেলে এবং আনিকাকে মুক্ত করে। আনিকার চাচাকে নির্মমভাবে মেরে ফেলেছিল ঘোস্ট, তাই সে বদলা নিতে চায়। তাদের কাছে ডিফেন্স মিনিস্টার বহুরুজের লাইভ লোকেশন ছিল। সেটি অনুসরণ করে তারা যত দ্রুত সম্ভব সেই নিউক্লিয়ার বোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে ঘোস্ট হার্লিকে ভয়ঙ্করভাবে নির্যাতন করতে থাকে। সেই নতুন ছেলেটির সম্পর্কে জানতে চায়, কিন্তু হার্লি মরতে রাজি। তবুও সে মাইকের সম্পর্কে কিছু বলবে না। সে বলে, সেও তোমার মতোই পাগল, সবসময় নিজের ইচ্ছে মতো কাজ করে। এই মুহূর্তে সে কোথায় আছে আমি নিজেও জানি না। এটা শুনে ঘোস্ট জলের মধ্যে একটি হাই ভোল্টেজ তার ফেলে দেয়। এতে হার্লি ভয়ঙ্কর বিদ্যুৎ শক খায়। হার্লি ইচ্ছা করে তাকে রাগিয়ে দেয় যাতে সে তাকে মেরে ফেলে, কিন্তু ঘোস্ট তাকে এত সহজে মৃত্যু দিতে চায় না। বেহরুজ বলে, দ্রুত তোমার পার্সোনাল ম্যাটার শেষ করো, আমাদের আরো কাজ আছে। তখন হার্লি তাকে বলে, ঘোস্ট তোমাদের সঙ্গে খেলছে। এই বোমা তোমাদের জন্য নয়, বরং নিজের জন্য তৈরি করেছে। তারা কিছু বোঝার আগেই ঘোস্ট সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। সে দ্রুত বোমার কাউন্টডাউন শুরু করে দেয়, আর মাত্র 19 মিনিটের মধ্যেই সেই নিউক্লিয়ার বোমা এমন এক জায়গায় বিস্ফোরিত হবে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। এদিকে মাইক বেহরুজকে অনুসরণ করতে করতে তার লোকেশনে পৌঁছে যায়। সেখানে সে দেখে কিছু লোক গোপনে একটি টানেলের ভেতরে ঢুকছে। সে দেরি না করে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সামনে একটি গেট পায় যেটা তালা দিয়ে বন্ধ ছিল। আনিকা সহজেই সেটার উপরে চলে যায়, কিন্তু মাইক যেতে পারে না। তাই সে তাকে সামনে এগিয়ে যেতে বলে। কিছু দূর যাওয়ার পর আনিকা বেহরুজকে খুঁজে পায়, যে গুরুতর আহত ছিল। বেহরুজই তার চাচাকে হত্যা করেছিল, তাই রাগের মাথায় সে তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু গুলির শব্দ শুনে ঘোস্ট সতর্ক হয়ে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। এদিকে মাইকও বুঝতে পারে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই সে নিজের গাড়ি দিয়ে সবকিছু উড়িয়ে সোজা টানেলের ভিতরে চলে যায়। তবে কিছুক্ষণ পর তার গাড়ি একটি গ্যাস পাইপলাইনে আটকে যায়। ফলে একটি বড় বিস্ফোরণ হয় এবং সিআইএ তাদের লোকেশন জেনে যায়। মাইক দ্রুত হার্লির কাছে যায় এবং তাকে মুক্ত করে দেয়। হার্লি তাকে বলে যে নিউক্লিয়ার বোমাটি ঘোস্টের কাছেই আছে, তাই তাকে ধরতেই হবে। মাইক দেরি না করে ঘোস্টের পিছু নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় আনিকাকে, যাকে ঘোস্ট ধরে রেখেছে। ঘোস্ট বলে, গান নিচে রাখো, না হলে আমি একে মেরে ফেলবো। কিন্তু মাইক কিছু করার আগেই আনিকা আত্মহত্যা করে। মাইক তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই আরেকজন লোক তার সামনে এসে দাঁড়ায়। সেই সুযোগে ঘোস্ট অনেক দূরে চলে যায়। মাইক দ্রুত তার পিছু নেয় এবং তার বোটে লাফিয়ে ওঠে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় এবং তাদের বোট পুরো গতিতে এগিয়ে যাচ্ছিল। ঘোস্ট তাকে মারার জন্য একটি ছুরি বের করে এবং বলে, তুমি এই বোমা থামাতে পারবে না, যেভাবে তুমি সেই বিচে তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারোনি। এটা শুনে মাইক পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তার এই দুর্বলতার সুযোগ নিয়ে ঘোস্ট তাকে প্যাচে ফেলে দেয়। এদিকে হার্লি হেলিকপ্টার থেকে তাদের বোটকে অনুসরণ করছিল। প্রথমে সে ভেবেছিল ঘোস্ট সমুদ্রে মরতে চায়, কিন্তু পরে তার মনে পড়ে যে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে ইউএস নেভির একটি বেস আছে। সে বুঝতে পারে ঘোস্ট আমেরিকান নেভিকে উড়িয়ে দিতে চায়, তাই সে আইরিনকে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করতে বলে। ঘোস্ট বলে, মনে হয় হার্লি তোমাকে ঠিকভাবে শেখাতে পারেনি, কখনো কোনো কিছুকে ব্যক্তিগতভাবে নিও না। এই বলে সে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মাইক ছুরির ব্লেড ধরে ফেলে এবং বলে, তিনি আমাকে প্রথমেই এটি শিখিয়েছিলেন। এরপর সে হার্লির শেখানো কৌশলকেই ঘোস্টের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। ঘোস্ট মারা যায়, আর মাইক দেখে যে বোমা বিস্ফোরিত হতে মাত্র 3 মিনিট বাকি। তাই সে দ্রুত বোটটি ইউএস নেভি থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। এদিকে নেভির লোকেরা বোটটি উড়িয়ে দেওয়ার জন্য মিসাইল প্রস্তুত করে। আইরিন তাদের থামাতে বলে, কারণ বোটে মাইকও ছিল। কিন্তু যদি তারা তা না করে তবে বোমা বিস্ফোরিত হয়ে আমেরিকান নৌবাহিনী ভেঙে পড়বে। হার্লি মাইককে থামানোর চেষ্টা করে এবং বলে, মাইক বোমাটা পানিতে ফেলে দাও। কিন্তু মাইক
তার কথা শোনে না। সে বোটটিকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে চায়, এমনকি এতে তার জীবন চলে গেলেও। কিন্তু হার্লি তাকে জানায় যে ইউএস নেভি আর 20 সেকেন্ডের মধ্যে তার বোট উড়িয়ে দেবে, সে আর বেশি দূরে যেতে পারবে না। এরপর মাইক রাজি হয় এবং বোমাটি পানিতে ফেলে দেয়। একটি দড়ির সাহায্যে তারা মাইককে উপরে টেনে তোলে এবং নেভিও আর গুলি চালায় না। শীঘ্রই বোমাটা বিস্ফোরিত হয় এবং সমুদ্রের হাজার হাজার ফুট গভীরে একটি বিশাল গর্ত তৈরি হয়। বিস্ফোরণ এতটাই বড় ছিল যে সমুদ্রে বিশাল ঢেউ উঠতে শুরু করে এবং সেখানে সুনামির মতো অবস্থা শুরু হয়। হার্লির হেলিকপ্টার ভারসাম্য হারিয়ে ক্র্যাশ করতে যাচ্ছিল, কিন্তু পাইলট সময় মতো সেটিকে সামলে নেয়। নেভি বেসেও সমুদ্রের ঢেউ অনেক ক্ষতি করে, তবে সৌভাগ্যবশত এত বড় নিউক্লিয়ার বিস্ফোরণেও কারোর মৃত্যু হয় না। মাইক বলে, আপনার আমার জন্য আসা উচিত ছিল না, কিন্তু হার্লি জানতো যদি সে না আসতো তবে হয়তো আরেকটা ঘোস্ট তৈরি হয়ে যেত। এরপর আমরা দেখি মাইক মিশন শেষ হওয়ার পর দুবাইয়ে ছুটি কাটাচ্ছে। এদিকে আইরেন হার্লির সঙ্গে দেখা করতে যায়। তারা খবরের মধ্যে দেখে যে সেদিনের নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য জেনারেল রোস্তমি সব দোষ আমেরিকার ওপর চাপাচ্ছে। এর ফলে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া নিউক্লিয়ার চুক্তি আবারও ঝুঁকির মধ্যে পড়ে যায়। রোস্তমি তার উস্কানিমূলক বক্তব্য দিয়ে অনেক শিরোনাম কেড়ে নেয়। মনে হচ্ছিল ইরানের পরবর্তী প্রেসিডেন্ট তিনিই হতে পারেন, আর যদি তা না হয় তবে দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। আইরিন জিজ্ঞেস করে মাইক কোথায়। হার্লি বলে, আমি কি করে জানবো। ঠিক তখন তারা খবরের মধ্যে দেখে যে জেনারেল রোস্তমি দুবাইয়ে আছে। তখন হার্লির মনে পড়ে মাইকও সেখানে যাওয়ার কথা বলছিল। এর মানে সে সেখানে ছুটি কাটাতে যায়নি, বরং একটি অসমাপ্ত কাজ শেষ করতে গেছে। তারপর আমরা দুবাইয়ে জেনারেল রোস্তমিকে দেখি যে তার লোকজনের সঙ্গে একটি লিফটে উঠেছে, আর দেখা যায় সেই লিফটের মধ্যেই মাইকও ছিল। তার পরের টার্গেট হলো জেনারেল রোস্তমি।